আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। বিষয়টি হচ্ছে যে মামলার বাদী হলে করণীয় কি, মামলার বিবাদীর করণীয় কি, অথবা বাদী মারা গেল তখন মামলার ভবিষ্যৎটাই কি হবে। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তার আগে অনুরোধ করবো বন্ধুরা, এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে অন্য বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। তো চলুন সরাসরি ভিডিওই ঝাঁপিয়ে পড়ি। বাদী হিসাবে আপনার কাছে কিছু গুরুত্বপূর্ণ করণীয় থাকে। প্রথমে মামলার মূল বিষয়বস্তু সম্পর্কে ভালোভাবে জেনে আমাদের জানতে হবে বাদীটা কে হয়। আসলে মামলা যিনি করেন মামলার বাদীও কিন্তু তিনি হন। এই মামলার বাদী আহ মানে ভিকটিম নিজেও হতে পারেন, অথবা তার আত্মীয় স্বজন হতে পারেন, মা বাবা হতে পারেন। সেই বিষয়ে আজকে আর যাচ্ছি না। মামলার বাদী হিসেবে যেই হোক না কেন, আত্মীয় স্বজন হোক, মা বাবা হোক, তার কিছু গুরুত্বপূর্ণ করণীয় থাকে। প্রথম করণীয় হচ্ছে ভালোভাবে জেনে আপনার আইনজীবীর সাথে পরামর্শ করবেন। এরপরে মামলার শুনানির তারিখ মনে রাখতে হবে, সেই তারিখে বাদীর আদালতে উপস্থিত থাকতে হবে। এছাড়াও সাক্ষীদের হাজির করা, প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা এবং আদালতের নির্দেশাবলী পালন করা বাদীর দায়িত্ব। আর আমার ব্যক্তিগত অনুরোধ, মিথ্যে ও ভিত্তিহীন মামলা আদৌ করবেন না। এই মামলা করা থেকে বিরত রাখবেন, আদালতের প্রতি শ্রদ্ধাশীল হবেন, কারণ এতে মানুষের হয়রানি কষ্ট বেড়ে যায়। মামলার বাদী হিসাবে আপনার প্রথম কাজগুলো হলো আইনজীবীর সাথে পরামর্শ করা। মামলার শুরুতে একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করা উচিত। তিনি আপনার মামলার আইনগত দিকগুলো বুঝায় বলবেন, আপনার পরবর্তী করণীয় সঠিক পরামর্শ দেবেন। এরপরে মামলার বিষয়বস্তুটা আপনাকে বুঝতে হবে। মামলার বিষয়বস্তু সম্পর্কে বোঝা বা ওয়াকিবহাল থাকা, মামলার কারণ, যুক্তিতর্ক, প্রত্যাশা, ফলাফল সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা কিন্তু প্রয়োজন। আপনার আইনজীবী আপনাকে এই বিষয়ে আপনি বিস্তারিত বুঝিয়ে দেবে যে এই মামলার এইভাবে এই কাজটি করতে হবে। শুনানির তারিখও মনে রাখতে হবে, মামলার প্রতিটি শুনানির তারিখ মনে রাখতে হবে এবং আপনার সেই তারিখে যথাসময়ে আদালতে হাজির হতে হবে এবং সাক্ষী হাজির করতে হবে বা সাক্ষী হাজির করা। মামলার সমর্থনে প্রয়োজনীয় সাক্ষীদের আদালতে হাজির করার ব্যবস্থা করা কিন্তু আপনার দায়িত্ব। সাক্ষীদের জবানবন্দি মামলার ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে মামলার সাক্ষীরা কি বলল সেটি দেখার বিষয়। প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা, মামলার সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র যেমন দলিল, প্রমাণ আদালতে হাজির করতে হবে। এগুলো কিন্তু বাদীর দায়িত্ব। আদালতের নির্দেশনাবলী পালন করা, আদালত হতে দেওয়া যে সকল নির্দেশনাবলী দিবে সেগুলো যথাযথভাবে পালন করা। এরপরে যে পয়েন্টটি আলোচনা করবো সেটি হচ্ছে মিথ্যে মামলা থেকে দূরে থাকা বা বিরত থাকা। মিথ্যে বা ভিত্তিহীন মামলা করা থেকে নিজেদেরকে এড়িয়ে চলবেন, বাঁচিয়ে চলবেন। একদম পরিষ্কার কথা, কারণ এটি আসলে কারোর পক্ষেই, বাদী কিংবা বিবাদী কোনো পক্ষেই সুফল বয়ে নিয়ে আসতে পারে না। আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং বিচার প্রক্রিয়া আর সহযোগিতা করা কিন্তু প্রত্যেকেরই উচিত। মামলা প্রত্যাহার, যে কারণে যদি আপনি মামলাটি প্রত্যাহার করতে চান তবে সেই ক্ষেত্রেও আইনজীবীর পরামর্শ নিয়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনাকে করতে হবে। মামলার অগ্রগতি সম্পর্কে অবহিত থাকা, কি হচ্ছে আপনার এই মামলার প্রতিটি শুনানির পর অগ্রগতি সম্পর্কে আইনজীবীর কাছ থেকে নিয়মিতভাবে খোঁজ খবর নেওয়া। মামলার কি হয়েছে ভাই, এখন কোন অবস্থায় আছে, পরবর্তী কার্যক্রম কি হতে পারে, এগুলো কিন্তু বাদী হিসাবে তার দায়িত্ব পালন দায়িত্বের ভিতরে পড়ে। যদি মামলার বাদী বা বিবাদী মারা যান তবে তার উত্তরাধিকারীরা এই মামলা, অনেক সময় হয় কি যে মামলার বাদী মারা যেতে পারে, তো অনেকে মনে করে যে তখন মামলাটির কি হবে। আসলে বাদী মারা গেলে, যেমন আমি যে ছোট্ট একটু উদাহরণ দিই, যদি আপনি মারা যান বা আমি মারা যাই তাহলে আমাদের ধন সম্পত্তি কারা ভোগ করবে? নিশ্চয়ই আমাদের উত্তরাধিকারীগণ। ঠিক তেমনি ভাবে বাদী বিবাদী যদি কেউ মারা যায় তাহলে কিন্তু তার মামলার পরবর্তী কার্যক্রম তার উত্তরাধিকারীরাই হলো পরিচালনা করবে। সন্তান করতে পারে, বাবা করতে পারে, ভাই করতে পারে, স্ত্রী করতে পারে। এমনি ভাবে মামলা থেমে থাকবে না, মামলার কোনো সমস্যা হবে না। তবে তার উত্তরাধিকারী এই মামলার পক্ষ হলো চালাতে পারবে। সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট ও ওয়ারিশ সনদ আদালতে কিন্তু জমা দিতে হবে। এতক্ষণ তো আমরা আলোচনা করলাম যে মামলার বাদীর করণীয় কি। এখন আমরা আলোচনা করব মামলার বিবাদীর করণীয় কি। মামলার বিবাদ হিসেবে আপনার কিছু গুরুত্বপূর্ণ করণীয় বিষয় কিন্তু থেকেই যায়, বা যিনি মামলার বিবাদী হন তার কিছু করণীয় থেকেই যান। সেটা হচ্ছে সাধারণত মামলার নোটিশ পাওয়ার পর বিবাদের উচিত দ্রুত আইনজীবীর সাথে যোগাযোগ করা এবং পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেওয়া। এছাড়াও আদালতের সামনে উল্লেখিত তারিখ ও সময়ে আদালতে হাজির হওয়া,
লিখিত জবাব যদি চায় তাহলে দাখিল করা, আদালতে শুনানিতে উপস্থিত থাকা এবং আত্মপক্ষ সমর্থন করাও কিন্তু জরুরি হয়ে পড়ে। মামলার বাদীর প্রধান করণীয় দিকগুলো যে আছে তার সাথে ১ নম্বর আমি বলবো যে আইনজীবীর সাথে পরামর্শ করা। মামলা নোটিশ পাওয়ার পর দ্রুত সম্ভব একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করবেন। আইনজীবী আপনার মামলার বিবরণ শুনে আইনি পরামর্শ দেবেন এবং পরবর্তী করণীয় সম্পর্কে কিন্তু দিক নির্দেশনা প্রদান করবেন। আপনার মামলাটি কোন প্রকৃতির, ফৌজদারি বা দেওয়ানি এবং আইনগত দিকগুলো কি তা আইনজীবী ভালোভাবে আপনাকে বুঝিয়ে বলতে পারবেন বা আপনাকে জানাতে পারবেন। আদালত কর্তৃক জারিকৃত মানে সমনে যে তারিখ থাকে সেই তারিখে আদালতে উপস্থিত হতে হয়। যদি কোনো কারণে নির্ধারিত তারিখে উপস্থিত হতে না পারেন তাহলে আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে সময় চেয়ে আবেদন করতে পারবেন, নচেত কিন্তু ওয়ারেন্ট বের হয়ে যাবে। সে বিষয়ে আমি পরে আসছি। এরপরে লিখিত জবাব, মামলার বিবরণ এবং আপনার বক্তব্য উল্লেখ করে আদালতের লিখিত জবাব দাখিল করা আপনার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। লিখিত জবাবটি অবশ্যই সময় মতো এবং সঠিকভাবে প্রস্তুত করতে হবে। লিখিত জবাবে আপনার বক্তব্য এবং প্রাসঙ্গিক কাগজপত্র যদি ওইটার সাথে থাকে সেটা আপনার দাখিল করতে হবে। এরপরে আপনার যখন মামলার শুনানি হবে সেই শুনানিতে অংশগ্রহণ করতে হবে। আদালতে মামলার শুনানিতে অর্থাৎ যেটা আমরা সবাই ইংরেজিতে বুঝি যে ট্রায়াল, উপস্থিত থেকে আত্মপক্ষ সমর্থন করা আপনার আইনগত অধিকার। শুনানিতে আপনার আইনজীবী আপনার বক্তব্য উপস্থাপন করবেন এবং প্রয়োজনের কাগজপাতিও পেশ করবেন। চাইলে আপনিও বক্তব্য পেশ করতে পারেন। আপনার বিরুদ্ধে আনিত অভিযোগের জবাব দেওয়া এবং আপনার সপক্ষে যুক্তি উপস্থাপন করা আপনার কর্তব্য। এটা হচ্ছে আপনার বলতে বলতে আমি বলতেছি বিবাদীর। এর আগে তো বলছিলাম যে বাদীর করণীয়, এটা কিন্তু বিবাদীর করণীয়। আদালতের রায় বা আদেশ, আদালতের রায় বা আদেশ আসার পর মনোযোগ সহকারে সেটা কিন্তু পড়তে হবে এবং আইনজীবীর সাথে কিন্তু আলোচনা করতে হবে। যদি রায়ের কোনো অংশে আপনি সংক্ষুব্ধ হন তাহলে আদালতের রায় বা সেই আদেশের বিরুদ্ধে আপনার কিন্তু আপিল করার সুযোগ রয়েছে। আপিল করার জন্য অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল দায়ের করতে হবে যদি আপনি আপিল করতে চান। এরপরে মামলার যে কোনো পর্যায়ে বাদী পক্ষের সাথে আপোষ মীমাংসার চেষ্টা করতে পারবেন। যদি মামলাটি একতরফাভাবে ডিগ্রি হয় তাহলে বাতিলের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। তো এটাই ছিল আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। ধন্যবাদ সকলকে।